কারো ভয় বা লজ্জা যেন এক্ষেত্রে কাজ না করে। আপনারা কোশ্চেন করার জন্য 100% অধিকার রয়েছে। খেয়াল রাখবেন আপনার জন্য যেন কারো বিরক্তি না আসে। কোশ্চেন করার পর মাইক্রোফোন নিজ দায়িত্বে মিউট করে ফেলবেন। যদি বিরক্তি আসে তাহলে কিন্তু ক্লাস কন্ট্রোলার আপনাকে রিমুভ দিতে বাধ্য হবে। আর দ্বিতীয়ত, ক্লাস বহির্ভূত কোনো প্রশ্ন যেমন আগের ক্লাস কোথায় পাবো ইত্যাদি ক্লাসের সময় করা যাবে না। এগুলো মাস্টার ফ্রেন্ডের পেজে করবেন অথবা আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর আমান ভাই আছে তার কাছে করবেন, তিনি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দেবে। তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে ক্লাস নোট, যে ক্লাসটি করবেন সেটা নোট মেক করে এইচএসসি ক্লাসরুম ফেসবুক গ্রুপে আপনাদের বন্ধুদের মাঝে পোস্ট করতে হবে। সেই নোট এক পৃষ্ঠায় হোক না কেন সেটা পোস্ট করতে হবে। পরবর্তীতে এই নোট মেকিং নিয়ে আরো ডিটেলসে একটি ঘোষণা আসবে, আপনারা জানতে পারবেন। তো এই এই হলো নিয়ম। তো এই নিয়মগুলো সবসময় ফলো করার চেষ্টা করবেন। তো আজকে আপু আপনাদেরকে কোষ রসায়নের দ্বিতীয় ক্লাসটি করাবেন। তো আপু আপনি আপনার পরিচয় দিয়ে, অনেকে আমাদের সাথে নতুন বন্ধু জয়েন করেছে তাদের মাঝে দেখতেই পাচ্ছি, আপনি ক্লাসটি শুরু করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সাউন্ড শোনা যাচ্ছে না লেখছে, আমার কথা কি শোনা যাচ্ছে বাকি সবার কাছে? জি আপু, আপু শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আফ্রিদি আনান, তুমি ভাইয়া তোমার মোবাইল থেকে যদি হয় তাহলে খুব সম্ভবত তোমার মাইক্রোফোন কানেক্ট করা নাই আর কি। কল ওভার মাইক্রোফোন কিছু একটা মনে হয় থাকে মোবাইলে, কানেক্ট করে নিলে আশা করি শুনতে পাবা। ওকে, প্রথমে ওয়েলকাম সবাইকে এমএসএফ এর বায়োলজি ক্লাসে। আমি নাজিয়া হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতেছি ফিশারিজে। একেবারে শেষ দিকে আমার মাস্টার্স থিসিসটা বাকি আছে শুধু। আর এর পাশাপাশি টুকটাক গবেষণার কাজ করি মেরিন ফিশারিজে। আর হচ্ছে এই যে এমএসএফ এ তোমাদের সাথে বায়োলজি নিয়ে আড্ডা দেই। এই হচ্ছে আমার পরিচয়। আমার স্কুল কলেজ ছিল বিকর্নসন স্কুল অ্যান্ড কলেজ, 12 বছরের জার্নি ওখানে। আর ডিপার্টমেন্ট অফ জুলজিতে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স তো সেখানে, ফিশারিজ ব্রাঞ্চে আর কি। এই হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আর এমএসএফ এ তোমাদের সাথে আমি বায়োলজি পড়াবো। এই হচ্ছে মোটামুটি ভাবে আমার পরিচয়। সো ওয়েলকাম, সবার সাথে পরিচিত হয়ে খুবই খুশি লাগলো। এখানে অ্যাকচুয়ালি সময় থাকলে আমি সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করতাম কে কোথা থেকে আসছো, কোন স্কুল কোন কলেজ, কিন্তু দেখতেছি 63 জন আছে ক্লাসে। 63 জনকে যদি এখন আমি ধরা শুরু করি আমার ক্লাস শেষ হয়ে যাবে। সো এখানে আমি দেখে নিতেছি সবার নাম, আস্তে আস্তে ইনশাল্লাহ সবার সাথে আমার পরিচয় হবে। অ্যান্ড এই তো মজা হবে অনেক। সো ক্লাস শুরুর আগে আমার ক্লাসের কিছু গ্রাউন্ড রুলস আছে, সেগুলো একটু বলে দিই। ফার্স্ট রুলস হচ্ছে আমার ক্লাস হচ্ছে পুরাই একটা মজার ক্লাস। আমাকে ম্যাডাম টিচার এসব হাবি জাবি বলার কোনো দরকার নেই, সিম্পলি আমি তোমাদের আপু। যে কোনো ধরনের প্রশ্ন তোমরা করতে পারবা ক্লাস রিলেটেড অবভিয়াসলি। পড়ানোর সময় তোমরা খাতা কলম পেন্সিল বই খাতা এগুলো নিয়ে এসে বসলে ভালো, কারণ আমি অনেক এক্সট্রা কথা বলি যেগুলো হয়তো বইয়ে নাই, কিন্তু তোমরা যদি মনে করো যে বোঝানোর জন্য ইম্পর্টেন্ট তাহলে লিখে রাখতে পারো। আর হচ্ছে যে ওই তো বললাম ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারবো। আমি আমার ক্লাসের শেষে প্রত্যেক ক্লাসেরই একটা করে হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কগুলো জমা দিলে ভালো হয়। আমি দেখে ফিডব্যাক দিই। যদি তোমরা ওই গ্রুপগুলোতে থাকো দেখবা এখন থেকে তো মনে হয় হোমওয়ার্কটা হচ্ছে গুগল ফর্মে নিবে। এর আগে হচ্ছে ওরা পোস্ট করতো, আমি হচ্ছে গিয়ে দেখে দেখে কমেন্ট করতাম সবগুলোর ব্যাপারেই। আর আর কি, ও আচ্ছা, আমি পড়া ধরি প্রতি ক্লাসে, আগের ক্লাসের পড়া ধরি, মানে প্রতি ফ্রি ক্লাসে আগের ফ্রি ক্লাসের পড়া ধরি, প্রতি প্রিমিয়াম ক্লাসে আগের প্রিমিয়াম ক্লাসের পড়া ধরি। এই হচ্ছে, পড়া না পারলে আজকে থেকে স্বাধীনকে দিয়ে আমি শাস্তির উদ্বোধন করব, ভিডিও কল করে কান ধরে ওঠা বসা। এই হচ্ছে পড়া না পারার শাস্তি। তো এই হচ্ছে আমার ক্লাস এবং ক্লাসের নিয়ম কানুন। সো দেখা যাক, শুরু করি। আচ্ছা, মুরাদুল ইসলাম পলাশ ভাইয়া হাত তুলে রাখছো, কিছু বলতে চাও? আমি না গান শুনতে চাচ্ছি না, যে একটু পরপর এক একজন গান শুনছে, বুঝলাম না কাহিনীটা কি হইতেছে। সবাইকে রিকোয়েস্ট করব একটু মিউট করে রাখো। নাচ গান এসব আমরা আপাতত দেখতে বা শুনতে চাচ্ছি না। যদি কারোর ব্যক্তিগতভাবে গান শুনতে ইচ্ছে হয় সিম্পলি মিউট করে গান শোনো। নান অফ মাই বিজনেস অর নান অফ এনিওয়ানস বিজনেস। সো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করব। স্বাধীন তুমি রিমুভ করে দিবা সরাসরি, কোনো রকম কোনো সুযোগ দিবা না। জি ভাই, রিমুভ করে দিছি। আপু শুরু করেন। ওকে, আচ্ছা পলাশ তুমি মনে হয়, আচ্ছা ওর মনে হয় ভুলে হাত উঠে গেছে, নামাই দিলাম ওর হাত। নামটা স্ক্রিনশট নিয়ে রাখো। আজকে হচ্ছে, আচ্ছা প্রেজেন্টেশনটা অফ করি যেহেতু আমি পড়া ধরা দিয়ে শুরু করব। দেখি আগের ক্লাসে কি কি পড়াইছিলাম তোমাদেরকে। আগের ক্লাসের হোমওয়ার্ক তো মাশাআল্লাহ কেউই জমা টমা দাও নাই জীবনে। স্বাধীন তুমি শুনতেছো? কে জমা দিছে?
আমি আচ্ছা, আমার চোখে পড়ে নাই অভ্র, আমি তাহলে দেখে নিব ঢুকে। আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে সারাদিন। ওকে, স্বাধীন শুনতেছো তুমি? স্বাধীন কি পড়া ধরার ভয়ে হাওয়া হয়ে গেল? এমএসএফ টিম থেকে আপু আমিও মেসেজ দিয়েছি। দিতেছে আমি ক্লাসে নাই। আল্লাহ। আচ্ছা আচ্ছা, কানে ধরতে হবে না, তুমি আসো ক্লাসে, ফেরত আসো। আচ্ছা তাহলে কথা তুমি বলো আপু। একেবারেই বেসিক একটা কোশ্চেন, সেল কেমিস্ট্রিতে কি নিয়ে আলোচনা করা হয়? কোষের বিভিন্ন বিপাকীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য যেসব আম, যেসব নিজের ভাষায় বলো, বইয়ে যা লেখা আছে আছে, নিজের মতো বলো যে সেল কেমিস্ট্রি বলতে কি বুঝি। হ্যাঁ, বিপাকীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য যেসব প্রয়োজনীয় উপাদান ব্যবহৃত হয় সেগুলো নিয়েই যে আহ, যে আলোচনাটা করা হয় সেগুলা কোষ রসায়নে আলোচনা করা হয়। উম, হ্যাঁ ঠিক আছে, বাট আরেকটু ভালোভাবে কি কেউ বলতে পারবা? হাত তোলো তো একটু দেখি। জি আপু, আমি বলবো। আচ্ছা, হাত তুলো। আমি যখন বলবো হাত তুলো তখন তোমরা একটু হাত তুলো, কারণ আমি বলবো তো আমি আসলে ট্র্যাক রাখতে পাই না যে কে আগে বলতেছো। তো এখানে রাজিয়া সুলতানা সবার আগে হাত তুলছে, তুমি বলো আপু। বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন ও গবেষণা করা হয় তাকে হচ্ছে জৈব রসায়ন বলা হয়। আর জৈব রসায়নের এই শাখায় মানে আহ, কোষের বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানের বর্ণনা করা হয়, তারপরে গবেষণা করা হয় জৈব রসায়নের এই সেক্টরে। ওকে, ভেরি গুড। আমার প্রশ্নটা ছিল কোষ রসায়ন কি? জৈব রসায়ন আর কোষ রসায়ন অল্প একটু ডিফারেন্স আছে। তোমারটা হয়েছে রাজিয়া। আম, সৌরভ ঘোষ, তুমি কি আরেকটু এক্সপ্লেন করতে পারবে ভাইয়া, যেগুলো রাজিয়া বললো তার বাহিরে? আপু, কোষের ভিতর যেসব রাসায়নিক উপাদান থাকে সেই সব উপাদানের কাজ এবং তারা কিভাবে থাকে এবং তাদের গঠন, এগুলো সম্পর্কে এখানে মানে আলোচনা করা হয়েছে। ওকে, ভেরি গুড। সো কথা, রাজিয়া সুলতানা আর হচ্ছে সৌরভ, তিনজনের মিলিতভাবে আমার অ্যান্সারটা চলে আসছে। কোষ রসায়নে হচ্ছে কোষের ভিতরে যত রকমের কেমিক্যাল কাজকর্ম চলতেছে, কারা করতেছে, তারা দেখতে কেমন, কেমনে করতেছে, সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। সেটাই হচ্ছে কোষ রসায়নের মূল আলোচনার বস্তু আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি করা যায়? আচ্ছা, কোষের মধ্যে নেক্সট কোশ্চেনটা আগে আমি কাকে করব দেখে নিই একটু। অভ্র তো বললা হোমওয়ার্ক জমা দিছো, তোমাকে ধরি ভাইয়া প্রশ্ন। আচ্ছা, অভ্র কি ছেলে না মেয়ে? আমি বারবার ভুলে যাই, খুবই সরি। অভ্র? আমি ছেলে আপু। অভ্র? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি না খুবই সরি, আমি বারবার তোমার নাম দেখলে কনফিউজড হয়ে যাই যে কি আপু না ভাইয়া। ওকে, ঠিক আছে। সমস্যা অভ্র, নেই। তুমি বলো, এই কোষ রসায়ন যে চ্যাপ্টারটা, এখানে আমরা পড়তেছি কোষের ভিতরে যে যে রাসায়নিক জিনিসপাতি হইতেছে। তো এই যে রাসায়নিক কাহিনী ঘটতেছে, রাসায়নিক যেই এলিমেন্টস গুলা, এরা একজন আরেকজনের সাথে অনেক রকমের বন্ধন দ্বারা গঠিত। কি কি বন্ধন সাধারণত দেখা যায়? মূলত সেই বন্ধনগুলো তিন কি? প্রকার বন্ধন আছে, সমযোজী, আয়নিক আর ধাতব বন্ধন। আর এছাড়াও আরো দুইটা বন্ধন থাকে যেগুলা মানে সাব বন্ধন বলা যায় আর কি। হুম হুম। ওগুলো হচ্ছে আপনার উম, ওগুলো হচ্ছে গ্লাইকোসাইড আর পেপটাইড। ওকে, ভেরি গুড। আচ্ছা, অদিতি হাত তুলে রাখছো, তুমি কি আপু বলতে পারবা পেপটাইড আর গ্লাইকোসাইডিক বন্ধনের মানে কোনটাকে কাকে কোনটা বলতেছি? আমি আপু, হ্যাঁ হ্যাঁ, তুমি। আপু দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যখন মানে হচ্ছে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে কোভ্যালেন্ট, আর হচ্ছে মানে মনোস্যাকারাইডের মধ্যেকার হচ্ছে বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, ভেরি গুড। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, সবার পরে মোটামুটি হয়েছে, তার মানে অনেকেই পড়া শিখে আসছো, ভেরি গুড। আর হাত তুলে লাভ নাই, আজকে আমার পড়া ধরা শেষ, আমরা এখন একটু পড়া শুরু করব। আচ্ছা, পড়া শুরু আপু করার, হ্যাঁ ভাইয়া বলো। আপু আমরা কি পেপটাইড বন্ধনকে প্রোটিনের অণুর বন্ধন বলতে পারবো সরাসরি? প্রোটিনের অণুর হ্যাঁ, প্রোটিনের একক অণুর বন্ধন। এবং ওই গ্লাইকোসাইডিককে আমরা শর্করার অণুর বন্ধন? হ্যাঁ, একক অণু উল্লেখ করে দিও।
ও, শর্করা আচ্ছা তো আমি বলতেছি একক, অনেকগুলো একক একসাথে হয়ে সেটা শর্করা বা সেটা সব প্রোটিন হইতেছে। তো শর্করার একক অণুর বন্ধন। আচ্ছা আপু। ওকে, আচ্ছা ক্লাস শুরু করার আগে আমি একটু জিজ্ঞেস করি, এই যে স্বাধীনকে ভার্চুয়াল একটা মাইর, কেমনে ভার্চুয়াল মাইর দেওয়া যায় বলো তো? ক্লাস এখন শুরু করবে না, এখন আসছে। পড়াশোনা শেষ, এখন সে লিখতেছে আই এম ব্যাক ইন দ্য ক্লাস। থাপ্পড় মারে ইমোজি দেন। আচ্ছা ওকে, সো লাস্ট ক্লাসে আমি দেখছিলাম যে তোমাদের অনেকের একটু বুঝতে সমস্যা হয়েছিল অনেক কিছু, সো আমি চেষ্টা করছিলাম বুঝাইতে। লাস্ট ক্লাসের টপিক থেকে কারোর কি কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি যদি স্লাইডগুলো একটু রিক্যাপ করে যাই। প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করো, কারণ এখন হাত তুললে আমি দেখতে পারবো না আমার সামনে আমার প্রেজেন্টেশন। আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু বলো। আপু বলা হয়েছে ফাংশনাল গ্রুপ সাধারণত আয়নিক বা পোলার হয়। আপু এটা বুঝতে পারি, একটু বলবেন? আচ্ছা, ফাংশনাল গ্রুপ সাধারণত আয়নিক বা পোলার হয়। লাস্ট ক্লাসে বুঝাইছিলাম যে ফাংশনাল গ্রুপটা কি। ফাংশনাল গ্রুপ হচ্ছে এক কথায় যে বিক্রিয়াতে অংশগ্রহণ করে। অর্থাৎ এই যে এখানে দেখো আমার চোখের সামনে একটা ফাংশনাল, অনেকগুলো ফাংশনাল গ্রুপই খোলা আছে। সাপোজ ইজিয়েস্ট একটা জিনিস ধরি, যে প্রথমটা অ্যালকোহল। অ্যালকোহলের সাথে ধরলাম পানির বিক্রিয়া হইলো। বিক্রিয়াতে এই অ্যালকোহলের যেই পার্টটুকু অংশ নিবে, অর্থাৎ OH, বাকি অংশটুকু না, যে অংশটুকু বিক্রিয়ায় অংশ নিতেছে তাকে আমি ফাংশনাল গ্রুপ বলতেছি। এখন অনেকগুলো বন্ড আমরা পড়ছি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, তারপরে কি কি বললাম, পেপটাইড বন্ড, আর কি কি হাবি যাবি। সো এর ভিতরে আয়নিক আর হচ্ছে গিয়া সমযোজী, এই দুইটা ছাড়া বাকি বাকি বন্ডগুলোকে কিন্তু আসলে স্ট্রং কোনো বন্ড না। আমি চাইলেই এটারে ভাঙতে পারবো না। কেন ভাঙতে পারবো না? এটার অ্যান্সার হচ্ছে আসলে ভাঙা যায় না। এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে, একটা বন্ধনকে ভাঙার জন্য শক্তি লাগে। সো আয়নিক বন্ধন হচ্ছে সবচেয়ে মোটামুটি ভাবে এই বন্ধনগুলোর ভিতরে সবচেয়ে দুর্বল বন্ধন এই আয়নিক কোভ্যালেন্ট, যাদেরকে ভাঙতে যতটুকু মানে খুব অল্প পরিমাণে শক্তি না, অল্পের পরিমাণ অনেক বিশাল, মানে মোটামুটি একটা শক্তি হইলে ভাঙা যায়। কিন্তু হাইড্রোজেন বন্ডটা হচ্ছে ভিতরের বন্ড। আমরা যদি যে কোনো একটা অণুর স্ট্রাকচার দেখি, যেমন ধরো এটাকে যদি আমরা দেখি, সো এই যে ভিতরের বন্ধনগুলা হাইড্রোজেনের সাথে আরেকটা অণুর, এটাকে আমি হাইড্রোজেন বন্ড বলতেছি। এখন বাকি সব বাদ দাও, বইয়ের কথা বাদ দাও, সিম্পলি যদি আমি চিন্তা করি যেখানে এর সাথে কোনো একজনের বিক্রিয়া হচ্ছে, সবচেয়ে ইজি ওয়ে কি? বাহিরে যারা আছে তার সাথে তাকে ভাঙা। সবচেয়ে সোজা বিক্রিয়ার অংশ হচ্ছে বাহিরে যে আছে তাকে ভাঙা। এখন আর বাকিরা হচ্ছে ভিতরের যারা আছে তাদেরকে ভাঙতে কিন্তু অনেক শক্তি প্রয়োজন এবং মোটামুটি ভাবে সম্ভব না, কারণ আগে তো বাইরের কি বলে এটাকে, বাইরের প্রতিরক্ষা পার হয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। সো সিম্পলেস্ট ওয়ে হচ্ছে বাহিরে যে আছে তাকে ভাঙা। আর বাহিরে কে আছে? ফাংশনাল যে গ্রুপটা সেই বাহিরে আছে। এবং তার মধ্যে কোন বন্ধনটা আছে? যদি আমি ইনঅর্গানিক কেমিক্যালসের যাই, ইনঅর্গানিকের বাংলা কি, অজৈব রসায়নের দিকে যাই, তাহলে হচ্ছে গিয়ে সেখানে আয়নিক বন্ধনযুক্ত যৌগটা থাকতেছে। আর যেহেতু আমি এখন পড়তেছি, অর্গানিক পড়তেছি, এখানে ম্যাক্সিমামই হচ্ছে সমযোজী অথবা আয়নিক। বাকি যে হাইড্রোজেন এবং বাকি বন্ধনগুলো কিন্তু ভিতরে থাকে, যেগুলোকে ভাঙা কঠিন। আগে বাইরের গুলোকে ভেঙে তারপরে ভিতরে ঢুকতে হবে। সেজন্য আর কি বলছে যে ফাংশনাল, কি জানি লাইনটা বলা, আয়নিক বা সমযোজী বন্ধনের হয়। লাইনটা একটু আরেকবার বলো তো আপু। আপু ফাংশনাল গ্রুপ সাধারণত আয়নিক বা পোলার হয়। হ্যাঁ হ্যাঁ, ফাংশনাল গ্রুপ সাধারণত আয়নিক বা পোলার হয়। এ কারণে বলা হয়েছে যে যেহেতু এরাই বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে এবং বাকিগুলা আসলে ভিতরে থাকে, কখনোই তুমি দেখবা না। আচ্ছা, এখন কেন থাকে বা কেন থাকে না, এটার এই কেমিস্ট্রি যখন তোমরা করবা তখন দেখবা যে আগে কেমিস্ট্রিটা হয়ে আসছে, মানে অর্থাৎ আমার বডিতে এই জিনিসগুলাই হয়ে আসছে জন্মান্তর থেকে। তারপর বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে আসলে এরকম, ও আসলে ওরকম। যখন বিজ্ঞানীরা এই জিনিসগুলো পাইছে তখন দেখছে যে সবার ক্যারেক্টারই এক। ফাংশনাল গ্রুপগুলো সবারই বন্ধনটা হচ্ছে আয়নিক, সবারই হচ্ছে পোলার। তার কারণ হচ্ছে ভাঙা সুবিধা, এরা বাহিরে থাকে এবং ভাঙা সুবিধা। আর ভিতরের ওরা হচ্ছে গিয়ে শক্তপোক্ত বন্ধন থাকে, কারণ এই জন্য এদেরকে ভাঙাও কঠিন, অন্য বন্ধনে থাকে, এরা আয়নিক বা পোলারে থাকে না। সেখান থেকে আর কি এই সিদ্ধান্তটা আসছে যে ফাংশনাল গ্রুপের বন্ধনটা হয় আয়নিক অথবা পোলার। ক্লিয়ার হয়েছে কি উত্তরটা? জি আপু। ওকে। আসসালামু আলাইকুম আপু। হ্যালো। জি ভাইয়া বলো। আপু বলছিলাম আপনার বিগত কি ইংলিশ ভার্সন কি পড়ান নাকি? হ্যাঁ, এখানে আসলে বাংলা ইংলিশ আপু, এই আলাদা সমস্ত করা হয় না। বন্ধন কি সেলের মধ্যে পাওয়া যাবে? আচ্ছা, একটা একটা করে উত্তর দিই।
প্রথমে বলি ইংলিশ ভার্সন। এখানে আমি এখানে এমএসএফ এ বাংলা ইংলিশ একসাথেই পড়ানো হয়। আমার ম্যাক্সিমাম ইউজিং টার্মগুলোই হচ্ছে ইংলিশ। অনেকেই আছে ইংলিশ ভার্সনের বেশ কয়েকজনই আছে। আমি বলি যে যদি বুঝতে কোনো সমস্যা হয় বাংলাতে তাহলে আমাকে জিজ্ঞেস করলে আমি ইংলিশ টার্মটা বলে দিব। তো তুমি যদি ভাই ইংলিশ ভার্সনে হও, কোনো টার্ম বুঝতে সমস্যা হলে আমাকে বললে আমি বলে দিব। ঠিক আছে আচ্ছা। এবার নেক্সট ভাইয়া কি কোশ্চেন করলা? কার কি বন্ধনের কি কোথায় কি পাওয়া যায়? হ্যালো আপু এটা কত নাম্বার ক্লাস চলতেছে? এই চ্যাপ্টারের এটা সেকেন্ড ক্লাস, আর বায়োলজির আমার হিসাব নাই এটা কত নাম্বার ক্লাস। 2.5 মাস ধরে মনে হয় চলতেছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা তুমি ভিডিওটা অফ করো, যে ভিডিও অন আচ্ছা, করে একটা কোশ্চেন আসছিল, এই বন্ধন কোথায় পাওয়া যায়? এই কোশ্চেনটা আরেকবার একটু করো, আমি উত্তরটা দেই। হাইড্রোক্সিল গ্রুপ তুমি ভিডিওটা অফ করো। পাওয়া যায়। আরেকবার একটু, আমি শুনতে পাইনি, কথা ওভারল্যাপ হয়েছে কয়েকজন। হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত স্টেরয়েড গুলো কি স্যার এই আর কি স্টেরল? হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অর্গানিক মলিকিউলস গুলো হচ্ছে অ্যালকোহল। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন আছে কারোর লাস্ট ক্লাসের উপরে? না আপু, যে আপু কোশ্চেনটা ছিল আমরা Okay, তাহলে যে আমরা 5টা বন্ধন পড়লাম, এই 5টা বন্ধনই কি এই 5টা বন্ধনী অর্ধেক শুনতে পাইছি আমি ভাইয়া। আমরা যে 5টা বন্ধন পড়লাম, এই 5টা বন্ধনী কি? এই 5টা বন্ধন কি সেলের মধ্যে পাবো, কোষের মধ্যে পাবো? শুনতে পারছিলা তাহলে একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই 5টা বন্ধনী আমরা সেলের মধ্যে পাবো। সবগুলো একই সেলে পাবো না অবশ্যই। যখন যে কাজ হবে, যে কাজের জন্য যে কেমিক্যালটা উৎপন্ন হবে সেভাবে আর কি জিনিসগুলো আসবে। এমন না যে সব বন্ধনযুক্ত যৌগ একই সাথে একই সময় সেলের মধ্যে বসে আছে যখন যে তৈরি হইতেছে। এমন একটা এক এক সেলে এক এক রকম ফাংশন চলতেছে। সো যখন যার কাছে যেটা যাইতেছে সেটা, মানে 5টা বন্ধন আছে সবগুলা আমাদের সেলে। কেমিক্যাল যা যা কাহিনী চলতেছে সব জায়গাতেই 5টা বন্ধনের কেউ না কেউ আছে। এমন না যে 5 জনের 5 জনই বাধ্যতামূলক। হয়তো একজনের মধ্যে শুধু হাইড্রোজেন বন্ড আছে, একজনের মধ্যে শুধু পেপটাইড বন্ড আছে, একজনের মধ্যে শুধু আয়নিক বন্ড আছে, এরকম। বোঝা গেছে ভাইয়া? জি আপু, জি জি। আপু আপনি আজকে ক্লাস শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস শুরু করতেছি। ওকে, লাস্ট ক্লাসে হচ্ছে কি এই বন্ধন টন্ধনের কাহিনী গেল। আজকে হচ্ছে কি আমাদের শুরু হবে কার্বোহাইড্রেট থেকে। ওকে, এই চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে সেল কেমিস্ট্রি মেইন জিনিসটাই এই চ্যাপ্টারে যাবে, অর্থাৎ বায়োলজির মধ্যে জিনিসটি যাবে সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড। এই তিনজনের যাবতীয় নাটক সিনেমা, এরা কে কয় প্রকার, কেমনে কাজ করে, কি কাজ করে, কার সাহায্যে কাজ করে, কাকে সাথে নিয়ে কাজ করে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো একেবারে শুরুতেই আসতেছে যেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের যদি আমরা বাচ্চাকাল থেকে একটু চিন্তা করি যে কার্বোহাইড্রেট নিয়ে আমরা জীবনে কি পড়ছিলাম, সেটা হচ্ছে গিয়ে পড়ছিলাম যে কার্বোহাইড্রেট আমাদের বডিতে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। কার্বোহাইড্রেট একটা রূপ গ্লাইকোজেন। আর গাছের মধ্যে পড়ছিলাম যে স্টার্চ, খুবই কমন একটা অবজেক্টিভ ছিল বাচ্চাকাল থেকে। গাছের সঞ্চিত খাদ্য স্টার্চ, মানুষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এই দুইজনই হচ্ছে কার্বোহাইড্রেটের একটা প্রতিরূপ। অর্থাৎ কার্বোহাইড্রেটকে আমরা সঞ্চয়ী উপাদান হিসেবে পাই, এছাড়াও গাঠনিক উপাদান হিসেবেও পাই। অনেক গাঠনিক উপাদান হিসেবে কিভাবে পাই? সব কার্বোহাইড্রেট তো আর গ্লাইকোজেন রূপে থাকে না, অনেক কার্বোহাইড্রেট আরো অনেক রূপে থাকে, যেগুলো আমরা সামনে পড়বো। তো সবকিছু মিলায় এদেরকে আমরা গাঠনিক এবং সঞ্চয়ী রূপে পাই। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিচয়। এখন যদি আমি কার্বোহাইড্রেটের গঠনের দিকে যে এটা আসলে কি দিয়ে তৈরি, খুবই সিম্পল। হ্যাঁ, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, এই তিনটা জিনিসই থাকবে এবং 1:2:1 এই অনুপাতে থাকবে। এখন এখানে একটু কথা আছে, 1:2:1 এই অনুপাতটা হচ্ছে মনোস্যাকারাইডের ক্ষেত্রে, অর্থাৎ এক অণু বিশিষ্ট কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। হ্যাঁ, এক অণু বিশিষ্ট, এক কার্বন বিশিষ্ট কিন্তু না, এখানে প্যাচ লাগাও না, আমরা একটু পরে ক্লাসিফিকেশনটা যখন করবো তখন ক্লিয়ার হবো।
1:2:1 টা হচ্ছে সরল যে কার্বোহাইড্রেট যেগুলোকে আমরা বলি সেগুলাতে এই অনুপাতে থাকে। যখনই যৌগিক চলে যায়, পলিস্যাকারাইডে চলে যায়, অর্থাৎ অনেকগুলো কার্বোহাইড্রেট অণু একসাথে চলে আসে, তখন সেখানে 1:2:1 টা থাকে না, কারণ মাঝখান থেকে যেহেতু এটা জোড়া লাগতেছে, মাঝখান থেকে কিছু প্লাস মাইনাস হইতেছে অণু। সো এটা হচ্ছে কি কার্বোহাইড্রেটের সিম্পল স্ট্রাকচার, যেখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে, আর 1:2:1 অনুপাতে থাকবে, অর্থাৎ একটা হাইড্রোজেন বলতেছি, হ্যাঁ কার্বন একটা থাকবে, কার্বন যে সংখ্যক থাকবে অক্সিজেনের সেই সংখ্যক থাকবে, হাইড্রোজেন ডাবল থাকবে। এছাড়াও স্ট্রাকচারে যদি যাই, এর আগের ক্লাসে হচ্ছে কি বুঝাইছিলাম, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে কেন ক্রস দিছিলাম সেটাই পড়ে নিন, আমি নিজেও ভুলে গেছি স্লাইড বানানোর সময় কি কি করছিলাম। সো ফর্মালডিহাইড, আচ্ছা যাই হোক এটা কিছু না, তোমাদের বইয়ে একটা জাস্ট লাইন লেখা আছে, ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড এরা হচ্ছে গিয়ে 1:2:1 অনুপাতে থাকলেও এরা কার্বোহাইড্রেট না, কারণ হচ্ছে স্ট্রাকচার আলাদা। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে অনেক সময় দেখা যাবে সিম্পল সংকেতের মধ্যে যদি আমরা লিখি 1:2:1 অনুপাতে থাকলেও স্ট্রাকচারটা দেখতে হবে, কারণ জৈব যৌগ হচ্ছে পুরোটাই স্ট্রাকচার নির্ভর। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেতের কারণে সম্পূর্ণই সেপারেট মলিকিউলস হয়ে যায়। অর্থাৎ এখানে ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড আমি কি লেখা রাখছি এগুলো, যাই হোক বানান ভুল লিখছি, সরি। অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মালডিহাইডের যদি আমরা গাঠনিক সংকেতটা দেখি যে কয়টা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, কয়টা অক্সিজেন আছে, তাহলে আমরা দেখবো যে অনুপাতটা 1:1, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। ফর্মালডিহাইডে হচ্ছে অ্যালডিহাইডের একটা গ্রুপ আসে, যে কারণে এটা কার্বোহাইড্রেট না, এবং অ্যাসিটিক অ্যাসিডে COOH এর গ্রুপটা থাকে, যে কারণে এটা কার্বোহাইড্রেট না, কিন্তু অনুপাতটা ঠিক। এটা জাস্ট অবজেক্টিভের জন্য তোমাদের মাথায় রাখা আর কি। এখানে হচ্ছে তোমাদের কার্বোহাইড্রেটের একটা সংজ্ঞা দেওয়া আছে, বই থেকে সরাসরি সংজ্ঞাটা তুলে দিছি। যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলে। অনেক বড় একটা সংজ্ঞা। এবারে আসি সংজ্ঞাটার মানেটা কি। আমরা শুরু থেকে যদি ভাঙাই, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে। মোট কথা এখানে অ্যালডিহাইড আসতেছে অথবা কিটোন আসতেছে এবং হাইড্রোক্সিল গ্রুপ অর্থাৎ OH আসতেছে মাস্ট। এই হচ্ছে কি আমার কার্বোহাইড্রেটের সংজ্ঞা। এখন এর মানেটা কি, এর আগের ক্লাসে আমরা পড়াইছিলাম কিটোন কি এবং কিটোন গ্রুপ কি আর অ্যালডিহাইড গ্রুপ কি, সেই বিষয়ে বিশাল আলোচনা করা হয়েছিল, ওইদিকে আর যাইতেছি না, আগের ক্লাস তোমরা দেখলেই বুঝে যাবা। সো এটা ছিল হচ্ছে কি কার্বনিল গ্রুপের সাধারণ সংকেত, যে CO এর সাথে যদি H হয় সেটাকে আমরা অ্যালডিহাইড বলতেছি, এর সাথে যদি কিটোন হয় সেটাকে আমরা R বলতেছি। এবার এখানে দেখো এদের থেকে তাহলে কার্বোহাইড্রেটটা কিভাবে আসতেছে, এই চিত্রটার দিকে যদি আমরা তাকাই, এখানে দেখো এতটুকু গ্রুপ, এতটুকু হচ্ছে কিটোন গ্রুপ, এই যে শেষে এই যে দেখো এখানে R লেখা যে জায়গাটা, এই R এর জায়গায় বিশাল একটা চেইন বসে গেছে, যেই চেইনের মধ্যে একটা OH ও আছে, দুই মাথায় দুইটা করে হাইড্রোক্সিল গ্রুপ আছে। আবার সেম এখানে R এর জায়গাতে বিশাল একটা গ্রুপ বসে গেছে, যেখানে একটা OH গ্রুপ আছে। অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের যে R গ্রুপগুলা, সেই জায়গাগুলোতে OH যুক্ত একটা লম্বা চেইন বসে যাইতেছে। তখনই এই জিনিসটাকে আমি কার্বোহাইড্রেট বলতেছি, অ্যালডিহাইড বা কিটোন বলতেছি না, সিম্পলি কার্বোহাইড্রেট বলতেছি। এখন যদি আমি স্ট্রাকচারাল নাম দিতে যাই, এদেরকে আমি পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বলতে পারি। কারণ কি, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ আসছে, একটা না অনেকগুলা, যেহেতু অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ, তার মানে পলিহাইড্রোক্সি। আর যদি এরা অ্যালডিহাইডের সাথে যুক্ত হয় তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, যদি কিটোনের সাথে যুক্ত হয় তাহলে পলিহাইড্রোক্সি কিটোন। অর্থাৎ কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে OH যোগ করলে যেই যৌগটা হয় সেটাই। এই হচ্ছে সংজ্ঞাটা, সেখান থেকে এই সংজ্ঞাটা আসছে। তোমরা যদি এভাবে ভেঙে ভেঙে মনে রাখো তাহলে ইজিলি সংজ্ঞাটা মনে রাখতে পারবা যে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে হাইড্রোক্সিল গ্রুপ থাকে অথবা আদ্র বিশ্লেষিত হয়ে। আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে সিম্পল একটা জটিল কোনো অ্যালডিহাইড, সাপোজ এই অ্যালডিহাইডের এই R এর জায়গাতে 6 কার্বন বিশিষ্ট একটা চেইন আছে, এটার সাথে যদি আমি পানির একটা বিক্রিয়া ঘটাই তাহলে OH, পানির OH-টা, H এবং OH দুইটা পার্ট, যেহেতু OH-টা এসে এই চেইনের মধ্যে যুক্ত হবে, আর হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কি ওই হাইড্রোজেনের সাথে মিলে H2 হয়ে যাবে আর কি। এটা হচ্ছে কি আমার আদ্র বিশ্লেষণের সূত্র আর কি। আমি মুখে মুখে বললাম, তোমরা কেমিস্ট্রিতে বিক্রিয়াটা ভালোভাবে বুঝতে পারবা। সিম্পলি এটার সাথে যদি আমি পানিকে বিক্রিয়া করে, একটা সিম্পল অ্যালডিহাইড বা কিটোনের সাথে পানির বিক্রিয়া ঘটাই, তাহলে
পানির OH অংশটা অ্যালডিহাইডে যুক্ত হয়ে যাবে আর অ্যালডিহাইড থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, অর্থাৎ এটার আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস হলো, যদি আমি ইংলিশ টার্মটা বলি হাইড্রোলাইসিস হলো। এর ফলে অর্থাৎ OH চলে আসলো মূল যৌগে, তখনই এটা কার্বোহাইড্রেট হয়ে যাইতেছে। যে কারণে দুই ভাবে সংজ্ঞাটা লেখা আছে, একটা হচ্ছে কি সিম্পল অ্যালডিহাইড বা কিটোনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকলে, অথবা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হলে সেই যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বলতেছি। এদের আরেকটা নাম দেওয়া যায়, যেহেতু পলিহাইড্রোক্সি অর্থাৎ অনেকগুলো হাইড্রোক্সিল মূলক যুক্ত হইতেছে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রোক্সি কিটোন বলতেছি। এই হচ্ছে কার্বোহাইড্রেটের সংজ্ঞা। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি আপু, ক্লিয়ার। ওকে, জি আপু। জি আপু। আচ্ছা, এবারে দেখাই এই পয়েন্টটাও আমার আসলে আলাদা করে লেখার কিছুই ছিল না, কারণ এটা তোমাদের আমার মনে হয়েছে এখান থেকে বুঝাইলেই তোমরা ইজিলি বুঝতে পারবা। হাইড্রেটস অফ কার্বন, কার্বোহাইড্রেটের নামকরণ করা হয়েছে। এটা আগেরটাতেই বললাম যে পানির যোজন অর্থাৎ হাইড্রোলাইসিস বা কি জানি একটা নাম দিল, আদ্র বিশ্লেষণ। এর মানেটা কি? হাইড্রেটস যোগ হইতেছে মানে কার্বনের মধ্যে আমার পানি হইতেছে, পানির যোজন হইতেছে হাইড্রোজেন, মানে পানির যোগ হচ্ছে, সেজন্য আমরা হাইড্রেটস অফ কার্বন বলতেছি আর কি। সেখান থেকে কার্বোহাইড্রেট নামটা হয়েছে, যেটার নাম দিছে কার্বন জল আয়ন। এত জটিল জটিল নাম কেন, যাই হোক। এইগুলা হচ্ছে সিম্পলি অবজেক্টিভের জন্য। কার্বন জলায়ন, কার্বনের জলায়ন, কার্বনের জলায়নের ফলে কোন যৌগ তৈরি হয়? কার্বোহাইড্রেট। সো এখানে আমি মুখে তোমাদেরকে যে বিক্রিয়াটা বলছি সেটাই এখানে ভাষায় লিখে দিছে, যে এখনো পানির সাথে এখনো কার্বন 1:2:1 এই অনুপাতে গঠিত হয়ে বিভিন্ন প্রকারের যৌগ গঠন করে, যেটা আমরা পরে পড়বো যে বিভিন্ন প্রকার মানে কি। এটা অনেক চেঞ্জ, যেহেতু এটা কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড হয়, অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট হইতে পারে, 2 কার্বন বিশিষ্ট হইতে পারে, 100 কার্বন বিশিষ্ট হইতে পারে। সো বিভিন্ন অনুপাতে যুক্ত বিভিন্ন রকমের যৌগ গঠন করে। এবারে দেখো, যেটা আমি ফার্স্টে বলে আসছি যে এই সাধারণ ফর্মুলাটি কেবলমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই হচ্ছে কি আমার গ্লুকোজ এবং এই হচ্ছে কি আমার ফ্রুক্টোজ। এটাকে যদি আমি এখন গুণা শুরু করি, সিম্পলি দেখবো যে 1:2:1 অনুপাতেই আছে। কিন্তু যখন একাধিক মনোস্যাকারাইড সহযোগে পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইড গঠিত হয়, সেখানে এই ফর্মুলাটা প্রযোজ্য না। এখানে দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন যুক্ত হয় তখন এখান থেকে এখনো পানি বের হয়ে যাচ্ছে। চিপা দিয়ে দেখো একটা H2O লেখা আছে। এই যে মাঝখান দিয়ে এখানে দেখো গোল্লা দিয়ে দেখানো আছে, এখানে একটা OH এবং এখানে একটা OH, এখান থেকে একটা H2O অর্থাৎ একটা পানি বের হয়ে যাচ্ছে এবং জোড়া লাগতেছে। এর ফলে কি হলো, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন কমে গেল, তখন কিন্তু আর 1:2:1 অনুপাতটা থাকতেছে না, কিন্তু এরা কার্বোহাইড্রেটই থাকতেছে। সেটাই এখানে বলা হয়েছে। শুধুমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রে 1:2:1 ফর্মুলাটা খাটে, ডাই বা ট্রাই বা পলির ক্ষেত্রে খাটে না। কারণ হচ্ছে কি, যে বন্ধন সৃষ্টিকারে পানি বাইর হয়ে যায়, তখন ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে কি এটা তো হচ্ছে শুধুমাত্র সুক্রোজের ফর্মুলা লিখছে, তখন এটাকে এন এর কোনো ফর্মুলাতে ফালানো যায় না। এন এর ফর্মুলাটা যদি ফালাইতে হয় তাহলে এটা হবে হচ্ছে গিয়ে CN হবে H H2n-2 লিখতে কষ্ট লাগে এখানে, যাই হোক H2n-2 আর হচ্ছে গিয়ে ON-1 এই হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইডের সংজ্ঞা। এটাও কিন্তু ডাইস্যাকারাইড থেকে যখন আবার পলিস্যাকারাইডে চলে যাবে তখন দেখবে এটা আবার চেঞ্জ হবে, এখান থেকে আবার একটা মনে হয় মাইনাস হবে, এরকম কিছু একটা কম বেশি হবে হাইড্রোজেন আর অক্সিজেনে। সো অর্থাৎ N2N এর যে জিনিসটা সেটা শুধুমাত্র মনোস্যাকারাইডেই খাটবে। তারপরে হচ্ছে কিছু হাবিজাবি অবজেক্টিভের লাইন লেখা আছে। শুকনো ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে গরু রচনা মতন মুখস্থ করবো অবজেক্টিভের জন্য, কিছু করার নাই। আর হচ্ছে গিয়ে জৈব বস্তুর মধ্যে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়া যায়, যা জীবদেহের গাঠনিক উপাদান ও সঞ্চয়ী উপাদান হিসেবে থাকে, যেটা সবার প্রথমে বলে আসছিলাম। কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়, অর্থাৎ তোমাকে যদি আমি আগুনে পুড়াই ফেলি তাহলে ওই ছাইটাকে যদি আমি এবার অ্যানালাইসিস করি, সেখানে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাবো, তারপরে হচ্ছে লিপিড পাবো, প্রোটিনটা হচ্ছে গিয়ে তারপরে প্রোটিন পাবো, প্রোটিনটা হচ্ছে গিয়ে কম থাকে লিপিডের চেয়ে, না প্রোটিন বেশি থাকে লিপিড কম থাকে। যাই হোক, এটাই হচ্ছে কি লেখা আছে। তো এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই প্যারাটা কারো কোনো প্রশ্ন আছে এর ভিতরে? ওকে, না থাকলে ভালো, কোশ্চেন থাকলে কইরো, লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ কে কোশ্চেন করতেছে আমি চোখেও দেখতেছি না, বাকিরাও কেউ দেখতেছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে মেলা প্রশ্ন করতাম, প্রচুর প্রশ্ন করতাম। ওকে, এবারে আসতেছে শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। যে কোনো অণুরই কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দ্বারা
আমরা আইডেন্টিফাই করতে পারি এরা আসলে কি। সাপোজ আমি যদি ল্যাবের কথা চিন্তা করি, আমাকে যদি ল্যাবে একটা সলিউশন দেওয়া হয়, বলা হয় যেখানে কি আছে বাইর করো, কার্বোহাইড্রেট আছে না প্রোটিন আছে না লিপিড আছে সেটা বাইর করো। তো এখন সেটা বাইর করতে গেলে আমাকে সেটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে এই যে এখানে বৈশিষ্ট্যগুলো, এন্ড অবভিয়াসলি আরো অনেক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর সাথে মিলাবো। যদি মিলা যায় তাহলে এরা কার্বোহাইড্রেট, প্রোটিনের সাথে মিললে প্রোটিন, লিপিডের সাথে মিললে লিপিড। সো সেদিক থেকে বলা যায় যে প্রত্যেকটা জিনিসেরই কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যেটা তাকে আলাদা করে বাকিদের থেকে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি যাই, একদম প্রথমে আসতেছে এটি দানাদার, অর্থাৎ চিনির মতন, যেটা আমরা চিনির কথা চিন্তা করে মনে রাখতে পারি, তন্তুময় বা পাউডার জাতীয় পদার্থ, অর্থাৎ তিনটা রূপেই থাকতে পারে। তিনটা রূপ তোমরা সিম্পলি কিভাবে মনে রাখবা, তন্তুময় সেলুলোজ, এটা হচ্ছে কি নুডলসের কথা চিন্তা করতে পারো, নুডলস কিন্তু পুরাই কার্বোহাইড্রেট, লম্বা লম্বা নুডলস। দানাদার তো চিনি, আর পাউডার হচ্ছে কি আটা ময়দা যেটা আমরা খাই। সো চিনির মতন সেই দানাদারও থাকতে পারে, লম্বা লম্বা তন্তুময়ও থাকতে পারে, পাউডার জাতীয় থাকতে পারে। এরা স্বাদে মিষ্টি বা স্বাদহীন। সবাই যে সাথে মিষ্টি হবে এমন কোনো কথা নাই, আমরা ভাতও খাই, চিনিও খাই, চিনি মিষ্টি, কিন্তু ভাত আমার কাছে মিষ্টি লাগে না আর কি, কারো কাছে লাগলেও লাগতে পারে। আচ্ছা, তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। এত জটিল জটিল কথা যে কোথায় পায়। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয় মানে হচ্ছে তাপ যদি আমি প্রয়োগ করি প্রোটিনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। প্রোটিন হচ্ছে কি, আমরা ডিম কল্পনা করি, ডিমকে তাপ দিলে এটা হচ্ছে সাদা হয়ে যায় বা জমাট বেঁধে যায়। আর চিনিকে তাপ দিলে এটা হচ্ছে কালো হয়ে পুড়ে যায়। ওই কালো হয়ে মানে বার্ন হয়ে যাওয়াটাকেই লিখছে অঙ্গারে পরিণত হয়। সো এটাকে যদি আমি বার্ন করি তাহলে মানে তাপ প্রয়োগ করি তাহলে এটা বার্ন হয়ে যায়, মানে সিম্পলি কালো হয়ে যায়। লিপিড গলে যায়, লিপিডে যদি আমি তাপ প্রয়োগ করি সেটা গলে যায়, প্রোটিনে যদি আমি তাপ প্রয়োগ করি সেটা জমাট বাঁধে। আর এই ভদ্রলোককে যদি আমি তাপ প্রয়োগ করি সে হচ্ছে গিয়ে পুড়ে ছারখার হয়ে যায়। পানিতে অধিকাংশই দ্রবণীয়। কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়? আচ্ছা হ্যাঁ, দ্রবণীয়, ঠিক আছে। পানিতে অধিকাংশই দ্রবণীয়, কিন্তু সবাই দ্রবণীয় না, এর জন্য আমার কনফিউজ লাগছিল। এই তন্তুময় ভদ্রলোক যারা তন্তুময় এবং পাউডার জাতীয়, এরা হচ্ছে গিয়ে মেইনলি পানিতে অদ্রবণীয়। তন্তুময় মোটামুটি সবাই পানিতে অদ্রবণীয়, কারণ যদি আমরা সিম্পলি চিন্তা করি, আমি কি নুডলস পানিতে গুলাইতে পারবো না। পাউডার আটা কি পানিতে গুলাইতে পারবো? কিছুটা পারবো, মানে পুরোপুরি দ্রবীভূত হবে না, এটা হচ্ছে কিন্তু একটা সময় দলা পাকাই যাবে। সো আধা দ্রবণীয়। আর যদি চিনির কথা চিন্তা করি, চিনিকেও আমি সম্পৃক্ত পর্যন্ত আমি গলাইতে পারবো। সো অধিকাংশই দ্রবণীয়, কিছু কিছু দ্রবণীয়, কিছু অদ্রবণীয় আছে। সরল ও অলিগো কার্বোহাইড্রেট। সরল অলিগো কার্বোহাইড্রেট কি সেটা আমরা সামনেই পড়বো। এখন যদি এক কথায় ধরি, সরলটা হচ্ছে মনোস্যাকারাইড, অলিগো হচ্ছে পলিস্যাকারাইড। তারপর হচ্ছে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে। অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে মানে কি সেটা হচ্ছে আমি এখানে একটা চিত্রে বুঝাই দিছি, একটু পরে বলতেছি। 6 নম্বর হচ্ছে এর আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। এটা মানে কি সেটা মনে হয় হ্যাঁ পরেরটাতে আছে। ওকে, অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে সেটা মানে এটা কিছুই না, এটা হচ্ছে কি একটা বিক্রিয়া যেটা হচ্ছে কি 19 তোমরা জৈব যৌগে পড়ে আসছো। কার্বোহাইড্রেট এবং অ্যাসিড মিলে অ্যাস্টার তৈরি হয়, এটাই সেই বিক্রিয়াটা। এখানে একটা অ্যাসিড আর এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে কি একটা কার্বোহাইড্রেট, এটা হচ্ছে কি একটা অ্যাসিড। এরা দুইজনে মিলে দুই পাশে দুইটা ও নিয়ে অ্যাস্টারের সংকেতটা এখানে নাই, তোমরা 19 জৈব যৌগ মনে করলে মনে পড়বে। অ্যাস্টারে দুইটা অক্সিজেন থাকে দুই পাশে দুইটা অক্সিজেন সহ এবং একটা ফসফরাস সহ, এরা হচ্ছে অ্যাস্টার তৈরি করছে। এটা হচ্ছে কি জাস্ট একটা রাসায়নিক বৈশিষ্ট্য, আর কিছুই না। আর এবারে আসি যে আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। এটাও কি 19 পড়ে আসছে আমি জানি না, দেখো 19 পড়ে আসলে এখন দেখো। সো আলোক সক্রিয়তা বা আলোক, আমি নিজেই তো একটু পর শব্দটা ভুলে যাইতেছি। সোজা বাংলা এটাকে হচ্ছে গিয়ে লাইট সেন্সিটিভিটি বা এরকম কিছু একটা আছে, বাংলায় হচ্ছে আলোক সমানতা। আচ্ছা, আলোক সক্রিয়তা এবং আলোক সমানতা এটার মানে কি? এটা হচ্ছে কাইরাল কার্বন কি পড়ে আসছো তোমরা? না আপু। জি আপু, পরিচিত জৈব যৌগে সামান্য। জি আপু। আচ্ছা, সো যারা পড়ছো তারা তো জানে, যারা পাওয়া নাই তারা এখন জানবা। আচ্ছা, এটার আগে এই পর্যন্ত বলি, মানে এইটা আমি বুঝাবো এখন, বাদ বাকি জিনিস কি তোমরা বুঝতে পারছো? জি আপু। জি আপু। ঠিক আছে, এবার আসি আলোক সমানতা আর আলোক সক্রিয়তা। অঙ্গারে পরিণত হয়। আচ্ছা আচ্ছা, এটা যেটা বললাম এটা হচ্ছে কি সিম্পলি কম্পেয়ার করলে আর কি বুঝতে পারবো। আমরা যদি একটা ডিম নেই, চিনি নেই এবং হচ্ছে গিয়ে ঘি নেই, তিনটা, একটা হচ্ছে লিপিড, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে গিয়ে আমার প্রোটিন। ডিম হচ্ছে প্রোটিন, ঘি হচ্ছে লিপিড, আর হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে চিনি। যদি আমরা তাপ দেই এটা শক্ত হয়ে যায়, অর্থাৎ সাদা হয়ে জমাট বেঁধে যায় শক্ত হয়ে।
ঘিকে যদি আমরা মানে জমাট বাঁধা ঘিকে যদি আমরা তেল দিই তাপ দিই তাহলে সেটা একদম গলে যায়, লিকুইড হয়ে যায়। আর চিনিকে যদি আমরা তাপ দিই সেটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার বাংলাটাই হচ্ছে লেখছে অঙ্গারে পরিণত হয়। সিম্পলি পুড়ে যায় লিখলেও পারতো, কিছুই হইতো না। তাপ প্রয়োগে কার্বোহাইড্রেট পুড়ে যায় বা বার্ন হয়ে যায়, যেটাকে লেখছে অঙ্গার। পুড়ে যায় লেখা নাই কেন, কেন লেখা নেই ওরা নিজেরাই জানে। একই জিনিস, অঙ্গার মানে আর পুড়ে যাওয়ার মানে একই। সিম্পলি তাপ প্রয়োগে কার্বোহাইড্রেট পুড়ে যাইতেছে, লিপিড হচ্ছে গলে যাইতেছে, আর প্রোটিন হচ্ছে জমাট বাঁধতেছে। ওইটারই একটা জটিল শব্দ ব্যবহার করছে, অঙ্গারে পরিণত হয়। এটা কি বোঝা গেছে এখন ভাইয়া? তার মানে ছাই হয়ে যাচ্ছে এরকম কিছু বোঝায়? না, ছাই হবে তুমি যদি আরো বেশি তাপ দাও। তাপের তো একটা লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত এটা হচ্ছে ছায়ের আগের স্টেজ পর্যন্ত পুড়বে, মানে সিম্পলি পুড়ে যাবে, গলবেও না। মানে কয়লার মতো হয়ে যাবে আপু, মানে কয়লা যেরকম হয় এরকম? কয়লা যেরকম হয় এরকম হয়ে যাবে, মানে মোট কথা পুড়ে যাবে জিনিসটা। এর জন্য আমি কম্প্যারিজনটা করলাম। আমি যদি ডিমকে তাপ দেই, ডিমটাকে জি বোঝা গেছে। ওইটাই বললাম, ডিমটা লিকুইড থাকে, ওইটা জমাট বাঁধে, মানে সিম্পলি তাপ দিলে জমাট বাঁধে। হাই লেভেলে তাপ দিলে সবকিছুই পুড়ে যাবে। উচ্চ তাপ দিলে সবাই পুড়বে, কিন্তু একটা নর্মাল টেম্পারেচার পর্যন্ত যদি আমি তাপ দিই, প্রোটিন জমাট বাঁধে, লিপিড হচ্ছে গলে যায়, লিকুইড ফর্ম হয়ে যায়, আর কার্বোহাইড্রেটটা হচ্ছে কালো হয়ে যায়, মানে পুড়ে যায় সিম্পলি। এটা জমাটও বাঁধে না, অর্থাৎ সব অণু একসাথেও হয়ে যাইতেছে না, সবাই গলেও যাইতেছে না, প্রত্যেকটা সেপারেট অণু পুড়ে আলাদা আলাদা ভাবে পুড়ে যাইতেছে। সেটা কয়লা চাইলে আমি সবাইরই কয়লা করতে পারবো, কিন্তু সেটার জন্য অনেক তাপ লাগবে, অতি তাপ না, নর্মাল বেশি তাপের কথা বলা হয়েছে এখানে। বোঝা গেছে এখন? ওকে, এবার আসি আলোক সক্রিয়তার আলোক সমানতা কি জিনিস। জি আপু, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। এখানে দেখো একটা কার্বনের মাথাতে স্টার মার্ক দেওয়া আছে, এটা কার্বনের মাথাতে স্টার মার্ক দেওয়া আছে, সেটার মানে কি? কাইরাল কার্বন হচ্ছে গিয়ে এমন একটা কার্বন, আমরা এই যে চিত্রটা দেখি, গঠনটা দেখি, এরা হচ্ছে গিয়ে একেবারে মাঝখানে অবস্থান করে এবং চারপাশে চারটা সেপারেট অণু, একইও হইতে পারে বা সেপারেট হইতে পারে, মেইনলি সেপারেটই থাকে। অর্থাৎ মাঝখানে একটা একলা অণু এবং চারপাশে চারটা ভিন্ন মূলক, কেউই কিন্তু এক না। এখানে কিন্তু হাইড্রোজেন যদি রিপিট হইতো আমি কিন্তু এটাকে কাইরাল কার্বন বলতাম না। চারপাশে ভিন্ন ভিন্ন চারটা জিনিস আছে এবং মাঝখানে একটা কার্বন আছে। এই যৌগগুলার যে কার্বন সেটাকে আমি কাইরাল কার্বন বলতেছি। এটার বিশেষত্বটা এখন কি? এটার বিশেষত্বটা হচ্ছে এদের একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে আমি যদি একে সূর্যের আলোর মধ্যে আনি, বা সূর্যের আলোটাই অ্যাকচুয়ালি ইউজ করা হয়, মানে মোট কথা এটার উপর যদি আমি আলো ফালাই তাহলে এটা ঘুরে যাবে। এটাকে যদি আমি বস্তুগত কল্পনা করি, না ধরলাম আমি কাঠি দিয়ে বানাইলাম, কার্বনের মধ্যে একটা কার্বনটাকে একটা ফোম বানাইলাম, মানে গোল্লা বল, আর বাকি সবগুলো কাঠি দিয়ে লাগানো আরো কতগুলা গোল্লা বল। তো এটার উপর যদি আলো পড়ে সিম্পলি জিনিসটা অক্ষ বরাবর ঘুরে যাবে। যদি ওএইচটা এই সাইডে থাকে এই পাশে চলে আসবে, এইচটা এই পাশে চলে আসবে। যেমন ধরো এটার উপর যদি আমি আলো ফালাই, ওএইচটা এদিকে চলে যাবে আর এইচটা এদিকে চলে আসবে, অর্থাৎ সিম্পলি এটা ঘুরে যাবে অক্ষ বরাবর। এই ধর্মটাকে বলা হইতেছে আলোক সক্রিয়তা। এবং এবার আসে আলোক সমানতা কি। আলোক সক্রিয়তাটা বুঝতে পারছো? এই ধর্মটাকে আমি আলোক সক্রিয়তা বলতেছি, অর্থাৎ যে সকল যৌগে কাইরাল কার্বন থাকে, অর্থাৎ একটা কার্বন এবং চারপাশে চারটা ডিফারেন্ট মূলক থাকে এবং আলো পড়লে এরা হচ্ছে ঘুরে অক্ষের উপর ঘুরতে পারে, সেটাকে আমরা কাইরাল কার্বন, এবং এই ধর্মটাকে আমরা আলোক সক্রিয়তা বলতেছি। এটা কি বুঝতে পারছো সবাই? জি আপু। জি আপু। আসি আলোক সমানতাটা কি জিনিস। আলোক সমানতাটা হচ্ছে অনেক যৌগ আছে, কার্বোহাইড্রেট বাদ দিলাম, অনেক যৌগ আছে আলো পড়লে এরা সক্রিয় হয়, অর্থাৎ আলো পড়লে এদের মধ্যে চেঞ্জ হয় এবং এটা টোটালি ডিফারেন্ট একটা অণু হয়ে যায়। এখানে সেটা হচ্ছে না, আলো পড়লে এরা ঘুরে যাইতেছে কিন্তু যৌগটা একই থাকতেছে, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডই থাকতেছে, খালি ওরিয়েন্টেশনটা চেঞ্জ হইতেছে। ধরো নর্মাল অবস্থায় ওএইচটা ছিল ডান দিকে, আর আলো পড়লে এটা জাস্ট উল্টাই গিয়ে বাম দিকে চলে আসতেছে, কিন্তু যে ল্যাকটিক অ্যাসিড সেই ল্যাকটিক অ্যাসিডই থাকতেছে, খালি এদের রোটেশনটা চেঞ্জ হইতেছে। একটাকে আমি বলতেছি ডি ল্যাকটিক অ্যাসিড, একটাকে বলতেছি এল ল্যাকটিক অ্যাসিড। ডি দিয়ে ডেক্সট্রো রোটেশন বোঝাইতেছে, আর এল দিয়ে কি বোঝাইতেছে আমি ভুলে গেছি, কিছু একটা হবে। এল দিয়ে ম্যাম লেভোরেটরি বুঝাচ্ছে। লেভোরেটরি, ভেরি গুড, থ্যাংক ইউ। ডি দিয়ে হচ্ছে ডেক্সট্রোরেটরি, অর্থাৎ এটা ঘড়ির উল্টা দিক, আর এল হচ্ছে কি লেভোরেটরি, ঘড়ির দিকে, এই দুইটা দিক বুঝাইতেছে আর কি। অর্থাৎ সিম্পলি আলোক সমানতা, এখানে সমানতা শব্দটাকে যদি আমরা দেখি একই অণু থাকতেছে,
অনেক যৌগই আছে, যেমন আমরা যদি কাকে চিন্তা করি, অনেক কি বলে এটাকে, তোমাদের কেমিস্ট্রি চারটাকে জানি কি বলে, পর্যায় সারণী। পর্যায় সারণীর যে তেজস্ক্রিয় মৌলগুলা সেগুলো কিন্তু হচ্ছে ধরো সিম্পলি ওইটাকে যদি আমরা চিন্তা করি যে ওইটা একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি বাইরে রেখে দিই চেঞ্জ হইতে 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 অন্য একটা জিনিসে পরিণত হয়ে যায়। এরকম অনেক যৌগও আছে যারা আলোর মধ্যে এক্সপোজ হইলে অন্য একটা ডিফারেন্ট কোনো একটা যৌগ হয়ে যাইতেছে, সেটা কিন্তু আলোক সমানও না, ওরা আলোক সক্রিয়, অর্থাৎ আলো পড়লে ওরা সক্রিয় হইতেছে কিন্তু ওরা সমানও না, মানে চেঞ্জ হয়ে একই জিনিস হইতেছে না, টোটালি ডিফারেন্ট হয়ে যাইতেছে। কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ওরা আলোক সক্রিয় প্লাস চেঞ্জ হয়ে একই জিনিস থাকতেছে, খালি ওরিয়েন্টেশনটা চেঞ্জ হইতেছে। ল্যাকটিক অ্যাসিডই থাকতেছে, একটা যদি ঘড়ির কাঁটার দিকে থাকে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে চলে আসতেছে। এই সিচুয়েশনটাকে বলা হইতেছে আলোক সমানতা, যেটা জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায়, সবার ক্ষেত্রে অবশ্যই না। যাদের মধ্যে কাইরাল কার্বন আছে, অর্থাৎ যেই কার্বনের চারপাশে চারটা ভিন্ন যৌগমূলক আছে, সেই রকম যৌগতে এই আলোক সক্রিয়তা এবং আলোক সমানতা এই টার্ম দুটা দেখা যাইতেছে, যার মধ্যে কার্বোহাইড্রেট অন্যতম আর কি। এখন কি সবার কাছে ক্লিয়ার হয়েছে মোটামুটি ভাবে কাইরাল কার্বন কি, আলোক সক্রিয়তা কি, আলোক সমানতা কি? জি আপু ক্লিয়ার। জি আপু। আপু জি আপু ক্লিয়ার। হ্যাঁ আপু বলো। আপু ওই কাইরাল কার্বন চেনার জন্য কি ওই স্টার চিহ্নটা সব জায়গায় ইউজ করে? হ্যাঁ হ্যাঁ, কাইরাল কার্বন চিহ্নিত করতে স্টার চিহ্ন ইউজ করে। যে কোনো সংকেতে যদি দেখি কার্বনের কোনায় একটা স্টার চিহ্ন আছে, সেটাই আমরা বুঝবো যে এটা হচ্ছে কাইরাল কার্বন, অর্থাৎ এই অণুটা আলোক সক্রিয় অণু। জি আপু বুঝতে পারছি। স্টার চিহ্ন না দেই তাহলে কিছু হবে? স্টার চিহ্ন না দিলে হ্যাঁ হবে, যদি তোমার ধরো তোমার এমন কোনো কোশ্চেন আসলো যেখানে তোমার আলোক সক্রিয়তা বা সমানতা বা কাইরাল কার্বন কোনো কিছু একটাকে ইন্ডিকেট করতে হবে, স্টার চিহ্ন না দিলে সুন্দর মতো দুইটা গোল গোল রসগোল্লা পাবা, আর বিশেষ কোনো ক্ষতি হবে না। স্টার চিহ্ন দেওয়া মাস্ট, আদারওয়াইজ বোঝা যায় যে এটা কাইরাল কার্বন কিনা বা কি কিনা। যদি নর্মাল এক্সাম্পল দেখো এখানে এগুলো কিন্তু নর্মাল এক্সাম্পল, একটা অ্যালডিহাইডের এক্সাম্পল, একটা অ্যাসিডের এক্সাম্পল, আর দুইটা অ্যাসিডের এক্সাম্পল। সো আমি যদি এটাকে নর্মাল এক্সাম্পল হিসেবে ইউজ করি যে অ্যালডিহাইডের সংজ্ঞা কি, সিএইচও থাকলে অ্যালডিহাইড বলে, উদাহরণ এটা, তখন আমার স্টার চিহ্ন দেওয়া লাগবে না। কিন্তু আমার এই প্রশ্নে যদি আমার এরকম কোনো টার্ম মানে বোঝানোর দরকার থাকে যে এটা কাইরাল বা আলোক সক্রিয় বা সমানু, তখন স্টার মার্ক দেওয়া বাধ্যতামূলক, আদারওয়াইজ দুইটা গোল গোল রসগোল্লা। আচ্ছা, এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না আপু। আপু আচ্ছা, কাইরাল কার্বন বলতে কি আলোক সক্রিয় বোঝাচ্ছে? হ্যাঁ, কাইরাল কার্বন যুক্ত যৌগগুলাই আলোক সক্রিয় হয়ে থাকে। জি আপু। আচ্ছা, এবারে আসছে আপু সব কাইরাল কার্বন যুক্ত যৌগগুলোই কি আলোক সক্রিয়? এটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, খুব সম্ভবত হওয়ার কথা। তোমাদের কেমিস্ট্রি বইটা দেখলে তোমরা একটু ক্লিয়ার হবা যে সব কাইরাল কার্বনই আলোক সক্রিয় কিনা, হওয়ার কথা। সক্রিয়। সব কাইরাল কার্বনই তাহলে আলোক সক্রিয়। থ্যাংক ইউ। আমার এত মনে নাই আসলে কেমিস্ট্রি, কারণ আমি 5 বছর ধরে কেমিস্ট্রির সাথে যুক্ত না। যাই হোক, আচ্ছা এবারে আসতেছি জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ। নিচে কার্বোহাইড্রেট প্রথমটা হচ্ছে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এটা মানে কি মনে হতে পারে লিপিডও তো শক্তি উৎপাদন করে। লিপিডটা হচ্ছে আস্তে ধীরে থাকা শক্তি, কার্বোহাইড্রেট হচ্ছে ইনস্ট্যান্ট শক্তি। অনেক সময় দেখবা গ্লুকোজ খাইতে বলে ইনস্ট্যান্ট শক্তি পাওয়ার জন্য, কিংবা হচ্ছে খেলোয়াড়রা দেখবা খেলার মাঝখানে বিরতি নিয়ে যে পানির মতন খায়, এগুলো আসলে গ্লুকোজ। কিংবা কলা খায়, কলাতে থাকে ফ্রুক্টোজ। তো কার্বোহাইড্রেটের যে জিনিসগুলা এরা হচ্ছে ইনস্ট্যান্ট শক্তি দেয়। গ্লুকোজ খাইলাম বা কলা খাইলাম, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট শক্তিতে পরিণত হইতেছে জারিত হয়ে। আর লিপিড যেটা ধরো আমি গরুর চর্বি খাইলাম কিংবা বাটার খাইলাম, এটা আস্তে 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 বার্ন হয়, সময় লাগে অনেক। আর কার্বোহাইড্রেট হচ্ছে ইনস্ট্যান্ট শক্তি দেয়, এর জন্য এটাকে বলতেছি আমরা শক্তির প্রধান উৎস এবং জারিত হয়ে। শোনা যায় না? শোনা যায় না? বাকিরা শুনতেছো? জি আপু ক্লিয়ার আছে। জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, যার শোনা যাচ্ছে না আপু তুমি আরেকবার রিজয়েন করো কিংবা অডিও কানেক্ট করো। তো যেটা বলতেছিলাম যে ওই যেহেতু এটা ইনস্ট্যান্ট শক্তি দেয় এবং সে কারণে আর কি এটা বলতেছি শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। জারিত মানে পুড়লে, মানে অক্সিজেন দ্বারা অক্সিডাইজড হইলে। উদ্ভিদের সাপোর্ট। ওকে আপু হঠাৎ কথা আটকে যায়। আমি তো তোমাদের কথা ক্লিয়ার শুনতেছি, সবার কাছে কি আটকে যাচ্ছে? জি না আপু, জি ক্লিয়ার শোনা যাচ্ছে। জি আপু আজকে আটকে আসতেছে।
ওকে, উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সাপোর্টিং টিস্যু মানে কি? সাপোর্টিং টিস্যু যদি আমি এক কথায় বলতে যাই, একটা উদ্ভিদ যে খাড়া ডান্ডির মতন দাঁড়ায় আছে, এই জিনিসটাতে যারা হেল্প করতেছে, জাইলোফ্লোয়েম এক্সেট্রা এক্সেট্রা, আর অনেক কিছু যেটা আমরা যখন পড়বো, এই কাণ্ডের লম্বচ্ছেদ, ব্যবচ্ছেদ, অর্ধচ্ছেদ, এগুলো অনেক কিছুই পড়বো সামনে, ওখানে আর কি আমরা দেখবো যে সাপোর্টিং টিস্যু কাদেরকে বলতেছি, সেখানে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দেখো পড়ছিলাম যে কার্বোহাইড্রেটের রূপটা দানাদার, সেলুলোজ এবং গুঁড়া গুঁড়া। সেলুলোজটা কি? নুরুজের মতন লম্বা লম্বা বলছিলাম। এছাড়াও নুরুজ থেকে যদি আমি বাদ যাই, নর্মালি যদি কেউ জীবনে ডাক্তারের কাছে খাবার নিয়ে কিছু শুনে থাকো, তখন দেখবা যে বলে যে আঁশযুক্ত খাবার খাইতে। আঁশযুক্ত খাবার কোনগুলা? যেগুলা হচ্ছে কি লাইক লম্বা লম্বা ডাঁটি থাকে, শিম আঁশযুক্ত, তারপর ডাঁটা শাক আঁশযুক্ত, পুঁই শাক শাকসবজি। হ্যাঁ, শাকসবজি যেগুলো হচ্ছে গিয়ে সলিড খাবার, মানে শক্ত জিনিসপাতি, এবং এগুলোর মধ্যে আঁশ থাকে, সেগুলো হচ্ছে আঁশযুক্ত খাবার। আপু, রাফেজ যুক্ত খাবার কি আঁশযুক্ত খাবার বলা হয় না? হ্যাঁ, জি আপু। আচ্ছা আচ্ছা, ওকে। সো এই যে আঁশযুক্ত খাবারগুলো, আঁশগুলা কি সিম্পলি আমরা যদি ধরো একটা ডাটা শাকের ডাটাটা ভাঙি, তখন দেখবো যে অনেক রকমের এক ধরনের আঁশ, মানে পুতুলের চুল যেরকম থাকে খসখসা, সেরকম আঁশ। সো এই জিনিসগুলো যেহেতু ফাইবার, হ্যাঁ ফাইবার, যেহেতু এই জিনিসগুলো লম্বা লম্বা, স্বাভাবিকভাবেই এরা সাপোর্ট দিবে। গাছের ক্ষেত্রেও তাই, যেহেতু আমরা যে গাছ ভেঙে এই জিনিসগুলো পাইতেছি, সো অবভিয়াসলি যে এই লম্বা স্ট্রাকচারটা তৈরি করতেছে আঁশ, সেখানেই থেকে আমরা বলতেছি যে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে, অর্থাৎ সেলুলোজ জাতীয় যে কার্বোহাইড্রেট গুলা। উদ্ভিদ দেহে গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে, সেটা উদ্ভিদ না, অ্যাকচুয়ালি সবারই কার্বন কাঠামো প্রদান করে। আমার পুরাইলে যে কার্বন পাওয়া যাবে সেটাও কার্বোহাইড্রেট থেকেই আসতেছে। প্রাণীদেহে হাড়ের সংধিস্থলে, আমার নেট ডিস্টার্ব করতেছে। কি ডিস্টার্ব করতেছে বুঝলাম না। আপু আমার নেট ডিস্টার্ব করতেছে, কথা কিছু বোঝা যাইতেছে না। ও, তুমি লিভ নিয়ে আবার জয়েন করে দেখতে পারো। বাকিরা কি শুনতে পাচ্ছো? শোনা যায় না, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাদের শোনার সমস্যা হচ্ছে তারা কাইন্ডলি নেট ভালো আছে এরকম কোনো জায়গায় গিয়ে বসো, অথবা আবার রিজয়েন করে দেখতে পারো, রিস্টার্ট দিয়ে ফোন টোন। ওকে, যে আপু যাদের সমস্যা আছে তারা যদি ব্যাক করে আবার আসে তাহলে সেটা ভালো হবে, কারণ পড়ার মাঝখানে যদি একেবারে একটা মানে প্রবলেম নিয়ে আসে, সেটা মাঝখানে ডিস্টার্ব হয় আপু। হুম। আর সমস্যা নেই, প্যারা খাওয়ার কিছু নাই, এটা রেকর্ডিং থাকবে, তোমাদেরকে রেকর্ডিং তো দিয়ে দেওয়াই হবে, সো তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, তারপর আসছে প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আমরা হচ্ছে কি ছোট্টবেলায় খেলার সময় বলতাম যে মায়েরা হাঁটুর মালাই চাকি খুইলা দিব। লুব্রিক্যান্ট মানে কি? হ্যাঁ, আমি সেটাই বলতেছি, যে পিটায় হাঁটুর মালাই চাকি খুলে দিব, যে হুমকি দুমকি বাচ্চাকালে দিতাম। এই যে হাঁটুর মালাই চাকি বলতে আমরা জানি যে হাঁটুর মধ্যে সামথিং কিছু একটা আছে যেটা ঘোরানো যায়, বা যেটা আলগা। এখন এই আলগা জিনিসটা যদি আলগা থাকতো তাহলে তো আমি হাঁটতে পারতাম না। এটা এবং এটা যদি না ঘুরতো, স্টিফ থাকতো, তাহলে কিন্তু আমি হাঁটু নাড়াইতে চালাইতেও পারতাম না। সিম্পলি যদি আমাদের পা মচকায় যায়, তখন মনে হয় একটা হাড্ডি বুঝে আর একটা হাড্ডির উপর দিয়ে স্লাইড করে গেল, এরকম একটা অনুভূতি হয় যদি কারোর পা ভাঙ্গা থাকে। কিংবা এখনো চাইলে হাঁটুটাকে মচকায় দেখতে পারো, যে আমাদের হাড্ডির যে জয়েন্ট গুলো আছে সেই জায়গাতে কাইন্ড অফ বল এবং কোটর একটা স্ট্রাকচার আছে। হাড্ডি যদি বোঝাই, সাপোজ এই একটা স্ট্রাকচার থেকে এরকম, আমার হাত কি দেখা যাইতেছে? আচ্ছা, আরেকটা স্ট্রাকচার থেকে এরকম, এই সাইডের হাড্ডির মাথাটা হচ্ছে কি এই হাড্ডির মাথায় বসে যায়, এবং এরা মুভ করতে পারে যে কোনো জায়গাতে। এই যে মুভটা করতে পারতেছে তার কারণ হচ্ছে এই যে তলটা, এই তলের মধ্যে এক ধরনের পিচ্ছিল পদার্থ আছে যেটা ওকে মুভ করাইতে হেল্প করতেছে। যদি না থাকতো, খসখসা থাকতো, খসখসা তলে কিন্তু কোনো কিছু মুভ করে না। এই জায়গায় আপু শোনা যায় না। এটার আর কোনো সমাধান, আপু যারা শুনতেছো না তারা, এটা তোমাদের নিজেদের সমস্যা, আমরা সবাই। হ্যাঁ, যারা শুনতেছে না তাদের নেটের প্রবলেম, সো তোমরা লিভ নিয়ে রিজয়েন করতে পারো, অথবা প্যারা নাই, এটা রেকর্ডিং পাওয়া যাবে, শুনে নিও তখন। তো যেটা বলতেছিলাম, যে এই যে জয়েন্ট গুলা, এখানে যে আমার হাড্ডিটা ঘুরতেছে, এই জায়গাটা যদি একদম খসখসা থাকতো তাহলে কিন্তু আমার হাড্ডি ঘুরতো না। এই জায়গাটাতে একটা তেল জাতীয়, মানে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে, সিম্পলি একটা পিচ্ছিল পদার্থ থাকে, যে কারণে হাড্ডিটা ইজিলি মুভ করতে পারতেছে। এই পিচ্ছিল পদার্থটাকে আমরা বলতেছি লুব্রিকেন্ট, আর এই লুব্রিকেন্টটা হচ্ছে গিয়ে সাপ্লাই করতেছে কার্বোহাইড্রেট। আর যদি আমি বাস্তবিক ভাবে লুব্রিকেন্ট দেখতে চাই, তেলের দোকানে, গাড়ির দোকানে লুব্রিকেন্ট লেখাই দেখবো, বয়ামের গায়ে বড় বড় করে রাখা লুব্রিকেন্ট, অর্থাৎ এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থ, তেল টাইপেরই, যেটা গ্রিজ আর কি, তেলও না, গ্রিজ, যেটা হচ্ছে গিয়ে
অনেকক্ষণ ধরে এই পিচ্ছিল জিনিসটাকে ধরে রাখে, যে ঘুরলেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা, লুব্রিকেন্টের আরেকটা ক্যারেক্টার আছে, সেটা থেকে এরা ঘর্ষণ রোধ করে। সিম্পলি আমরা যদি রাবারের কথা চিন্তা করি, রাবারকে ঘষলে ঘষলে এটা একটা সময় ক্ষয় হয়ে যায়, ছোট হয়ে যায়। তো আমাদের হাড্ডি যদি এরকম ঘষা খাইতে খাইতে ক্ষয় হয়ে যেত, তাহলে কিন্তু হাড্ডিগুলো ছোট হয়ে যেত। সেটা হচ্ছে না, কারণ লুব্রিকেন্ট এই সুবিধাটা দিতেছে। লুব্রিকেন্ট থাকার ফলে, অর্থাৎ এই পিচ্ছিল আবরণটা থাকার ফলে হাড্ডি ঘুরতেছে বাট ক্ষয় হইতেছে না। এটা হচ্ছে লুব্রিকেন্টের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, যে কারণে লুব্রিকেন্ট তেল বা জেল বা হোয়াট এভার ইট ইজ, যা যা পিচ্ছিল জিনিস আছে সবকিছু থেকে আলাদা। তো হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্টটা এই কার্বোহাইড্রেট সাপ্লাই করে উদ্ভিদ দেহে। আচ্ছা, লুব্রিকেন্টটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। কেন উদ্ভিদ লেখছে বুঝলাম না। জীব দেহ এটা সঞ্চয়ী পদার্থ, মানুষের মধ্যে গ্লাইকোজেন, উদ্ভিদের মধ্যে সেলুলোজ। ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অবস্থান করে। এটার মানে কি এখন বুঝাইলেও বুঝবা না, সামনে আমরা সালোক সংশ্লেষণ করব, শ্বসন করব, সেখানে দেখবা ক্যালভিন চক্র আছে, ক্রেবস চক্র আছে, যেখানে কার্বোহাইড্রেট অংশগ্রহণ করে শক্তি সাপ্লাই, এটিপি হিসেবে। সোজা বাংলায় অনেক জায়গাতে আমরা এটিপি নাম পড়ে আসছি, তো এটিপি হিসেবে কাজ করে। বিভিন্ন প্রকার কো এনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে, যেমন এটিপি, যেটা মাত্র বললাম, এনএডিপি, এফএডি ইত্যাদি। কোএনজাইম কি? অলরেডি অনেকবারই আমরা পড়ে আসছিলাম যে এনজাইম, কোএনজাইম এগুলো হচ্ছে গিয়ে কি কি এফএডির ফুল ফর্মটা আমি ভুলে গেছি আপু। ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। হ্যাঁ, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর এটিপি জানি কি অ্যাডেনিন ট্রাইনিউক্লিওফসফেট, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট ট্রাইফসফেট হবে কিছু একটা, যাই হোক। প্রত্যেকেরই একটা করে ফুল ফর্ম আছে। ফুল ফর্ম গুলো আসতেছে তাদের কেমিক্যাল স্ট্রাকচার থেকে, যেগুলো হচ্ছে আমরা পড়বো সামনে। এবং এদের কমন যে জিনিসটা সেটা হচ্ছে কোএনজাইম, অর্থাৎ এনজাইমকে কাজ, মানে এনজাইম অলরেডি আমরা পড়ে এসেছি একটা বিক্রিয়াকে প্রভাবক হিসেবে কাজ করে এনজাইম। অর্থাৎ একটা বিক্রিয়া যে কাজ শুরু করবে, একটা বিক্রিয়া যে শুরু হবে, সেখানে এনজাইম এসে তাকে নক দিয়ে, ভাই তুমি কাজ শুরু করো। এবার এনজাইমের কাজটা তাড়াতাড়ি করানোর জন্য কিংবা আস্তে আস্তে করানোর জন্য কাজ করে হচ্ছে কোএনজাইম। তো এই কোএনজাইম গুলোর গাঠনিক অংশ হিসেবে হচ্ছে কি কার্বোহাইড্রেট কাজ করে। কার্বোহাইড্রেটের সাথে, কার্বোহাইড্রেট তো সিম্পলি একটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের সাথে ফসফেট বসতে পারে বা আরো অন্যান্য যৌগ বসতে পারে, এরা বসে কোএনজাইমটা গঠন করে। এখানে 3টে এক্সাম্পল দেওয়া আছে, এটিপি, এনএডিপি, এফএডি। এটার ফুল নামটা হচ্ছে গিয়ে যে তোমাদের বইয়ে আছে, অনেকেই বলে দিল। তো এই হচ্ছে কি এদের কাহিনী। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে গাঠনিক অংশ বলতে এনজাইম কি বোঝাচ্ছে? এই এনজাইমগুলি কি ওই কার্বোহাইড্রেট দিয়ে গঠিত, এটাই বোঝাচ্ছে? আচ্ছা, দাঁড়া আমি দেখাই আনতেছি গাঠনিক অংশ কি। আপু এখানে কোএনজাইম ওটা স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কি সেটা আমি দেখাইতেছি, একটু দাঁড়াও। গাঠনিক অংশ বলতে কি বুঝাইতেছে? এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে এটা হ্যাঁ এটিপি স্ট্রাকচার। অ্যাডেনিন যে গ্রুপটা, এটা কিন্তু প্রোটিন গ্রুপ। আমরা কিন্তু হচ্ছে কি এই যে কোষ বিভাজন, কোষ সবগুলোতেই পড়ছিলাম যে এনজাইম এবং কোএনজাইম সবাই হচ্ছে প্রোটিনেরই বিভিন্ন রূপ। এটাও হচ্ছে গিয়ে একটা নাইট্রোজেনাস বেস। এখানে দেখো লেখা আছে যে অ্যাডেনিন। এখন ও যুক্ত হবে কার সাথে? গাঠনিক, এখানে শব্দটা কি জানি ছিল, গাঠনিক অংশ। গাঠনিক অংশ মানে হচ্ছে এই যে ও যে কার সাথে যুক্ত হবে, সেই সাপোর্টিভ পোর্শনটা তৈরি করতেছে হচ্ছে কি কার্বোহাইড্রেট। অর্থাৎ একটা কার্বোহাইড্রেটের মাথা থেকে কিছু একটা সরায়ে অ্যাডেনিন, তারপর হচ্ছে কি এফ দিয়ে, যেটা কি ফ্ল্যাভি কি জানি বুঝায়, এফ দিয়ে ভুলে গেছি। এরা এই ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এরা সবাই হচ্ছে কি ওই মাথাতে বসতেছে। অর্থাৎ লেঞ্জাটা, অর্থাৎ সাপোর্টিভ যে এজেন্টটা, সিম্পলি যদি আমরা ললিপপ চিন্তা করি, ললিপপের কাঠিটার মাথায় চকলেটটা বসানো থাকে। কাঠিটা হচ্ছে কার্বোহাইড্রেটের তৈরি, আর চকলেটটা হচ্ছে কি বিভিন্ন রকমের গ্রুপ, ওই গ্রুপের অনুযায়ী নামগুলো হয় আর কি। সো বোঝা গেছে সবার কাছে? জি আপু, ক্লিয়ার। ওকে। তারপরে আসতেছে ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। এটা কিছুই না, এটা হচ্ছে গিয়ে যখন তোমরা কেমিস্ট্রি পড়বা বা 19 পড়ে আসছো, এটা জাস্ট বিক্রিয়া। ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড কিভাবে হজম হবে, সেখানে হচ্ছে কার্বোহাইড্রেট এই যে কোএনজাইমের ভূমিকা পালন করে, কিংবা হচ্ছে সরাসরি ওদের সাথে বিক্রিয়া ঘটায় আর কি।
এটা হচ্ছে কি এনজাইম। আমরা যখন এনজাইম গুলো পড়বো তখন দেখবো যে ওই যে এনজাইমের সাথে কিছু কোএনজাইম থাকে, কোএনজাইম গুলো একই জিনিস, গাঠনিক অংশ হিসেবে কাজ করে ওরা, সেখান থেকে আর কি বিক্রিয়ায় সাহায্য করে, হজমে সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। এরা সবাই হচ্ছে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট, সো কোষ প্রাচীরের প্রধান উপাদান, যেটা এখানে বুঝাই আসছে যে উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসেবে এরা কাজ করে। আচ্ছা, এই 9টা পয়েন্ট কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি আপু ক্লিয়ার। জি আপু। তারপর আসতেছে নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ হলো পেন্টোজ জাতীয় শর্করা। এটা বোঝানোর কিছুই নেই, এটা আমরা 150 বার পড়ে আসছি অলরেডি। ডিএনএ এবং আয়রনের মধ্যে রাইবোজ সুগার থাকে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়ায় গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। হুদাহুদি একটা পয়েন্ট বাড়াইছে, এখানে সিম্পলি লেখা দিতে পারতো প্রাণী এবং উদ্ভিদের সঞ্চয় পদার্থ কার্বোহাইড্রেট। আমাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, আশ্রয় এর অনেক উপাদান কার্বোহাইড্রেট থেকে আসে। এটা আমি এখন কাঠের চেয়ারে বসে নেই যদিও, যারা কাঠের টেবিল চেয়ার ইউজ করতেছে, এই যে কাঠগুলো এগুলো সবই কার্বোহাইড্রেটের কারণেই আসছে, মানে কার্বোহাইড্রেটের কারণেই এই স্ট্রাকচার গুলো গঠন হয়েছে এবং এগুলো আমরা পাইছি সেখান থেকে আর কি আসছে। আমরা যে কাপড়গুলো পরতেছি, সুতাগুলো সবগুলো কার্বোহাইড্রেটের রূপ। এটা একটা মজার এক্সাম্পল দিয়ে আমার এখানে মনে পড়লো, রিসেন্টলি পড়বা যে পড়ছো তোমরা যে মসলিন আবিষ্কার হয়েছে নতুন করে, 3টা শাড়ি তৈরি হয়েছে, এক একটা কয়েক কোটি টাকা, 14 কোটি টাকা দাম। যেটা ওই একটা রিং এর ভিতরে ঢুকাই পুরো শাড়িটাকে বের করে ফেলছিল, একটা পোস্ট দেখছিলাম ফেসবুক। তো এই মসলিন তৈরির একটা হিস্ট্রি আছে। এক মিনিট, আমার চার্জ লাগাতে ভুলে গেছি। সরি, আমি ল্যাপটপে চার্জ লাগাতে ভুলে গেছিলাম। আচ্ছা, এই মসলিন তৈরিটার একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি, মসলিন তৈরি করার জন্য আমাকে সবার আগে, মানে আমাকে তো না, বিজ্ঞানী থেকে সবার আগে বাইর করতে হইতো কোন গাছ থেকে এই সুতাটা পাওয়া যায়। এখন কোন গাছ থেকে সুতা পাওয়া যায়, গাছ তো ভাই নাই, তাহলে হচ্ছে কি আমার গাছ তো, হ্যাঁ গাছ অবশ্যই আছে, বনে জঙ্গলে চিপাই চুপাই কোন এক জায়গায় লুকায় আছে, কিন্তু এই যে ফুটি কার্পাসের অনেকগুলা জাত আছে। ফুটি কার্পাসের জাতটা যে কোনটা সেটা আগে আমাদের জানতে হবে। সাপোজ ধরো কোনো একটা জঙ্গলে গিয়ে আমি 3টা কার্পাস গাছ পাইলাম, এখন আমি বুঝতেছি না যে কোনটা ফুটি কার্পাস। 3টা আমি আলাদা আলাদা স্পিসিস বুঝতে পারলাম, সাপোজ আমরা ল্যাবে পরীক্ষা করে এটাও বুঝলাম যে 3টা আলাদা আলাদা স্পিসিস, কিন্তু ফুটি কার্পাস কোনটা সেটা আমরা বুঝতেছি না। কারণ কি, কারণ অতীতের, একটা মিনিট, আচ্ছা সরি, যেটা বলতেছিলাম যে ফুটি কার্পাসের কোনো এক্সাম্পল কারো হাতে ছিল না। সাপোজ এখন যদি আমাকে কেউ 2টা আম গাছ এনে বলে দেয় যে কোনটা হিমসাগর আর কোনটা ল্যাংড়া, আমি এদের ডিএনএ অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবো প্রিভিয়াস ডাটা থেকে মিলায়ে, কারণ অলরেডি আমার ডাটা বেসে, আমার তো না ওয়ার্ল্ড ডাটা জিন ব্যাংকে এদের জিন সাবমিট করা আছে যে এই সিকোয়েন্স যদি হয় তাহলে এটা আম গাছ, এই সিকোয়েন্স যদি হয় তাহলে এটা হিমসাগর গাছ, একটা হচ্ছে ল্যাংড়া গাছ। কিন্তু ফুটি কার্পাসের জন্য এরকম কোনো সিকোয়েন্সটাই ছিল না। এটা এখন কোত্থেকে বাইর করবে, এটা বাইর করছে যেভাবে, ইন্ডিয়াতে তার খোঁজ নিছে, বাংলাদেশে কিন্তু অরিজিনাল মসলিন পায় নাই। মিউজিয়ামে যেটা পাইছে সেটা হচ্ছে কি শুধুমাত্র টুপি, এখন ওখান থেকে যদি আমি কাপড় ছিঁড়ে আনি তাহলে কোনো লাভ, মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর কি। সো এটা করার একমাত্র উপায় হচ্ছে অরিজিনাল মসলিন যদি আমরা পাই, ওই অরিজিনাল মসলিন, এখানে অরিজিনাল মসলিনের যে সুতা, সেই সুতার জেনেটিক সিকোয়েন্স যদি আমরা করি, সেটার যে ডিএনএ সিকোয়েন্স, সেখান থেকে আমরা বুঝতে পারবো ফুটি কার্পাসের অরিজিনাল সিকোয়েন্সটা কোনটা। তারপর আমরা গাছের সাথে মিলাইতে পারবো যে কোন গাছটা এই সিকোয়েন্সের সাথে মিলতেছে। সেটার জন্য হচ্ছে তারা ইন্ডিয়া থেকে অনেক কাহিনী করে এই অরিজিনাল মসলিন শাড়ি থেকে একটুখানি স্যাম্পল আনে, তারপরে ওই শাড়িটা কিন্তু নর্মালি কাপড়, কিন্তু যখনই এটাকে এবার আমরা ল্যাবে নিয়ে বিশ্লেষণ করলাম, আমি না বিজ্ঞানীরা, যখন এটা বিশ্লেষণ করা হইলো তখনই এটার ডিএনএ সিকোয়েন্সিং করা গেল। এই যে সুতার যে এক একটা সুতা, মানে সুতার যে এক একটা পার্ট, সেগুলোকে হচ্ছে গিয়ে ভেঙে অ্যানালাইসিস করে এই জিন সিকোয়েন্সটা বের করা হইলো। সেখান থেকে বোঝা গেল যে ফুটি কার্পাসের ডিএনএ সিকোয়েন্সটা আসলে কি। তারপরে বিভিন্ন যে ফুটি কার্পাস বীজ সংগ্রহ হয়েছে, সরি বিভিন্ন কার্পাস বীজ সংগ্রহ হয়েছে, সেইগুলার সিকোয়েন্সিং বের করা হইলো। এবার ওই ডিএনএ সিকোয়েন্সিং এর সাথে এই শাড়ি থেকে পাওয়া ডিএনএ সিকোয়েন্সিংটাকে কাজে লাগায়
বের করা হয়েছে ফুটিকার্পাস গাছটা আসলে কোনটা, তারপরে সেটাকে চাষ করা হয়েছে, তারপরে সেখান থেকে শাড়ি তৈরি করা হয়েছে। এই কাহিনীটা বলার কারণ হচ্ছে এই যে আমরা কাপড় পরতেছি এগুলো কিন্তু আসলে গাছ, আমি মানে গাছেরই একটা অংশ। আমি যদি এই কাপড়গুলোকে মানে ডিএনএ বারকোডিং করি তাহলে কিন্তু বের করতে পারবো কোন গাছ থেকে কোন গাছের তন্তুটা এখানে আসছে। অ্যাকচুয়ালি মজার একটা জিনিস, এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সেখান থেকে আর কি আমরা এই পয়েন্টটা আর কি ওটার সাথে মিলে যেমন খাদ্য, বস্ত্র, আশ্রয় সবকিছুই কার্বোহাইড্রেট থেকে আসে। এটা আমার কোয়াইট ইন্টারেস্টিং লাগছে, তার জন্য বললাম। ওকে, লাস্ট পয়েন্টে আসতেছে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। অলরেডি 1 নম্বরে পড়ে আসছে, অনেকবারই পড়ে আসছি, যেহেতু এটা স্ট্রাকচার দিতেছে অবশ্যই দৃঢ়তাও দিবে। এই হচ্ছে আমার 13টা পয়েন্ট। পয়েন্টগুলো কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ আপু। জি আপু। তো আচ্ছা, আজকে আমাদের পড়াশোনা মোটামুটি ভাবে এই পর্যন্তই। বুঝতে পারছো সবাই আজকের পড়াগুলা? জি আপু। জি আপু। আচ্ছা, ক্লিয়ার হয়েছে সবার কাছে? প্রশ্ন আছে আজকের পড়া নিয়ে কোনো? না আপু। আপু আজকে কি অ্যাটেন্ডেন্স দিতে হবে না? অ্যাটেন্ডেন্স এটা তো স্বাধীন বলতে পারবে। স্বাধীন ভাইয়া তুমি কি আছো? হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। স্বাধীন কই? আপু অ্যাসেস নেওয়া হয়েছে, সুতরাং আজকে শুরুতে দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। একটা তো তোমাদের জাতীয় হোমওয়ার্ক আছেই, যেটা পড়ানো হয়েছে, কি পড়ানো হয়েছে সেটা একটা সামারাইজ একটা নোট তৈরি করে পোস্ট করা। এর বাইরে আমি হচ্ছে কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, সেগুলা 3 আর 4 বাদে 1 আর 2 হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। কার্বোহাইড্রেট অণুর গঠন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, আর জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা কি, 1 এবং 2। এই দুইটা প্রশ্ন হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। 3 আর 4 নেক্সট ক্লাসে। না নেওয়া হবে না, অ্যাসেস নেওয়া হয়ে গেছে। আচ্ছা, 3 এবং 4 তোমাদেরকে আমি আজকে পড়াই নাই, এগুলা না নেক্সট ক্লাসে পড়াবো। সো এক এবং 2 নাম্বার প্রশ্ন এ হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। আর এই দুইটা হোমওয়ার্ক করে ওই যে আইমান বললো কি সব গুগল ডক দিবে তোমাদেরকে, সেখানে তোমরা জমা দিবা, তারপর আমি দেখে চেক করে জানাবো। আর জাতীয় হোমওয়ার্ক যেটা সামারি, সেটা হচ্ছে তোমরা গুগল ক্লাসরুমে জমা দিবা। গুগল ক্লাসরুম বলতেছি, ধরো সায়েন্স ক্লাসরুম, এইচএসসি সায়েন্স ক্লাসরুম। ক্লিয়ার হয়েছে সবার কাছে আজকের ক্লাস? জি আপু। ওকে, কিন্তু করব আধি আজকে অনেকেই আছে দেখা যাইতেছে, পুরো 55 জন, 70 জন ছিল, এখন অনেকেই লিভ নিছে, মেবি নেট ডিস্টার্ব। আপু 10 মিনিট কারেন্ট ছিল না। ও আহারে। আচ্ছা, রেকর্ডিং দেখে নিও। রেকর্ডিং যাদেরই সমস্যা তোমরা হচ্ছে রেকর্ডিং দেখে নিও। রেকর্ডিং এ কিন্তু সবই থাকবে, মানে পুরো ক্লাসটাই থাকবে। যাদের প্রবলেম যে জায়গাতে আটকায় গেছিল সব দেখে নিও। আর এই তো, তাহলে হচ্ছে কি আজকের মতন এখানেই আমাদের ক্লাস শেষ। হ্যাঁ বলো ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি এর আগের কোনো ক্লাসে পাইনি, এর আগের বুটানি ক্লাসগুলো কোথায় পাওয়া